প্রথমেই আমি একটু আউটলাইন বলে দেই যে আজকে আমরা কোনো উপস্থাপক রাখিনি। আমাদের প্রথমেই স্বাগত বক্তব্য রাখবেন আমাদের ডক্টর কামাল উদ্দিন আহমেদ, কমিশনের সম্মানীয় সার্বক্ষণিক সদস্য। ধন্যবাদ। কার্বন এমিশনের মাধ্যমে কি করে আমাদের পৃথিবী সিরিয়াসলি এফেক্টেড হচ্ছে এই বিষয়টা একটু দেখাবো আমি। এখানে আপনি দেখেন যে 2002 সাল থেকে একটা টাইম সিরিজ ডেটা দেওয়া হচ্ছে 2016 সাল পর্যন্ত। এখানে প্রথমে ছিল এমিশন যে অবস্থায় ছিল সেটা বাড়তে বাড়তে এবং আস্তে আস্তে আমরা দেখতে পাই যে আমাদের পৃথিবীর যে চিত্র সেটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। আমাদের র্যাপিড ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সেখানে গ্লোবাল টেম্পারেচারটা রাইজ করছে, সমুদ্রে উষ্ণতা সৃষ্টি হচ্ছে এবং সেখানে আমরা দেখতে পাই যে 100 মিটার 0.6 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পেয়েছে। এরপরে আমরা দেখতে পাই যে শ্রিঙ্কিং অফ আইস শিট, হিমালয়ের আইস শিট যেমন ভেঙে পড়ছে, একই সাথে আর্কটিক এবং অ্যান্টার্কটিকাতেও আইস শিট গুলো শ্রিঙ্ক করছে, কমে যাচ্ছে এবং সেখানে লেক ব্লাস্ট হচ্ছে এবং লেকের মাধ্যমে পানি চলে আসছে আইস শিটের থেকে এবং সেটা গিয়ে সমুদ্রে চলে যাচ্ছে এবং গ্লেসিয়াল রিট্রিট হচ্ছে, গ্লেসিয়ার গুলো আস্তে আস্তে রিট্রিট করে সেখানে পানি সৃষ্টি হচ্ছে। এটা উন্নত দেশেও যেমন আছে, আমাদের দেশে তো অবশ্যই আছে। আমাদের দেশকে এটা দ্বারা সবচেয়ে বেশি ভালনারেবল পজিশনে পড়তে হচ্ছে। ওশান অ্যাসিডিফিকেশন হচ্ছে এবং আমরা বিভিন্ন ধরনের ন্যাচারাল ইভেন্টস গুলা, এক্সট্রিম ইভেন্টস গুলা, হারিকেন, ন্যাচারাল ক্যালামিটি ইত্যাদি আমরা দেখে থাকি। এছাড়া হচ্ছে সি লেভেল রাইজ করছে, সবচেয়ে খারাপ জায়গা যেটা চট্টগ্রামের উপকূলবর্তী এলাকা। ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা মেজর থ্রেট এবং আমরা একটা মোস্ট ভালনারেবল কান্ট্রির মধ্যে রয়েছি। স্টর্ম সার্জ আন্ডার ডিফারেন্ট ক্লাইমেট কন্ডিশন হচ্ছে, লস অফ ল্যান্ড থ্রো, দেন বিচ এরোশন হচ্ছে এবং আমাদের ইনক্রিজ ইন ট্রপিক্যাল সাইক্লোন অনেক বেশি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এক্সট্রিম ওয়েদার ইভেন্ট, কোস্টাল এরোশন, হায়ার অ্যান্ড ফ্লাকচুয়েটিং টেম্পারেচার, এটা কন্টিনিউয়াসলি হচ্ছে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে। এবং বিভিন্ন এফেক্টের মধ্যে রয়েছে হেলথ, পাবলিক হেলথ এবং যেটা আমাদের জন্য একটু খুবই চিন্তার ব্যাপার, ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট আমাদের খুব বেশি না থাকলেও আমরা কিন্তু এফেক্টেড হচ্ছি। এখানে এফেক্টের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে ক্লাইমেট চেঞ্জ উইল কন্টিনিউ থ্রু দি সেঞ্চুরি অ্যান্ড বিয়ন্ড। এবং এখানে কিন্তু ফসল মার যাচ্ছে অনেক ক্ষেত্রে। ড্রাউট হচ্ছে আমাদের দেশের উত্তরাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চল, এই সমস্ত এলাকাগুলোতে খরা সৃষ্টি হচ্ছে এবং খরায় অনেকেই অনেক ফসল মরে যাচ্ছে। এখানে মানুষের জীবিকা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে। এবং এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এই ক্লাইমেট চেঞ্জ কিন্তু এটা মানব সৃষ্ট, সুতরাং সেই ক্ষেত্রে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা বা কথা বলার অবকাশ রয়েছে। এছাড়া 21.7 মিলিয়ন ইন্টারনালি ডিসপ্লেসড পিপল ইচ ইয়ার ডিউ টু ওয়েদার রিলেটেড ডিজাস্টার্স, এটা আমাদের দেশে এবং বিভিন্ন দেশে মিলিয়ে হচ্ছে। এবং বাংলাদেশ পার্সপেক্টিভে দেখলে আমরা দেখতে পাই যে আমরা একটা লো লাইং একটা এরিয়াতে আছি, যেটা প্রাইমারিলি লো অ্যান্ড ফ্ল্যাট এবং কান্ট্রি ইজ হোম টু অ্যাপ্রক্সিমেটলি 160 মিলিয়ন পিপল, পার স্কোয়ার কিলোমিটার প্রায় 1100 লোকজন বসবাস করে থাকে। অর্থাৎ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি এবং আমাদের বিভিন্ন সমস্যার কারণে আমরা কিন্তু খুবই ভালনারেবল বা ঝুঁকির মধ্যে রয়েছি। বলা হচ্ছে টু মিটিগেট ক্লাইমেট চেঞ্জ এন্ড টু প্রিভেন্ট ইটস নেগেটিভ হিউম্যান রাইটস ইম্প্যাক্টস। তারপরে ensure that all persons have the necessary capacity to adapt to climate change, to ensure accountability and effective remedy for human rights harms caused by climate change. এইভাবে মূলত হিউম্যান রাইটস যাতে করে প্রোটেক্ট করা যায় এবং প্রমোট করা যায় সেই বিষয়গুলোকে আমাদের হাই কমিশনার ফর হিউম্যান রাইটস অফিস থেকে বলা হয়েছে এবং সেগুলোকে চিহ্নিত করা হয়েছে। পৃথিবীর প্রত্যেকটি দেশ যারা ইউনাইটেড নেশনস এর মেম্বার তারা এগুলোকে প্রতিপালন করে থাকেন, তাদের একটা অব্লিগেশনস রয়েছে, আমাদেরও অব্লিগেশনস রয়েছে। বর্তমানে যে এমফাসিস দিচ্ছি সেটা থেকে আমরা কোথায় যেতে চাই সেই কথাটি বলা আছে। প্রোটেক্টিং হ্যাবিটেট স্পিসিস এর জায়গায় আমরা হ্যাবিটেট সংরক্ষণ করব, যার ফলে স্পিসিস আপনিই কিন্তু সংরক্ষিত হবে। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের জায়গায় আমরা এনভায়রনমেন্টাল রেস্টোরেশনে যাব। ইনক্রিজিং রিসোর্স ইউজের জায়গায় লেস রিসোর্স ওয়েস্ট করব। পপুলেশন গ্রোথের ক্ষেত্রে পপুলেশন স্টেবিলাইজেশনে যাব। ডিপ্লিটিং এন্ড ডিগ্রেডিং ন্যাচারাল ক্যাপিটালের ক্ষেত্রে প্রোটেক্টিং ন্যাচারাল ক্যাপিটাল, এই অবস্থানে আমরা পৌঁছানোর চেষ্টা করব। এবং এর মাধ্যমেই কিন্তু আমরা সার্বিকভাবে হিউম্যান রাইটস মেনটেন করার মাধ্যমে আমরা আমাদের অগ্রগতিকে নিয়ে যেতে পারবো। অনুরোধ জানাচ্ছি আপনারা যারা যারা পার্টিসিপেট করতে চান এখন পার্টিসিপেট করতে পারেন। থ্যাংক ইউ। আমি সুনির্দিষ্ট কয়েকটা জিনিস একটু বলতে চাচ্ছি। ডেভেলপ কান্ট্রির জন্য সিভিল পলিটিক্যাল রাইটটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট দেন দ্য ইকোনমিক সোশ্যাল কালচারের। কেন? যে আপনি যদি যে মানুষটার থাকার জায়গা নাই, আয়ের পথ নাই, খাইতে পারতেছে না, শিক্ষিত হইতে পারতেছে না, তাহলে এই ক্লাইমেট চেঞ্জের কারণে সে কিন্তু আরো অনেক বেশি ভালনারেবল। এই জায়গাটা থেকে যদি দেখি তাহলে এখানে প্রায়োরিটাইজ করছেন আপনি সিভিল পলিটিক্যাল রাইটটা,
আমি আপনাদের অর্গানাইজেশনের ইয়েটা আর কি অ্যাক্টিভিটিস গুলাকে প্রায়োরিটিটা একটু সে উল্টাভাবে দেখার জন্য আমি অনুরোধ করব যে, এবং এনভায়রনমেন্টের সমস্ত কিছুই কিন্তু সোশিও ইকোনমিক কালচারের দিকটা কিন্তু প্রাধান্য দিচ্ছে, এবং এটা সঙ্গত কারণেই। তো এইটাকে যদি অ্যাড্রেস করতে হয় তাহলে অবশ্যই আপনাদের দুইটাকে সমান গুরুত্ব দিলে হবে না। এখানে প্রশ্ন আসতে পারে, এখানে তো পরিবেশ অধিদপ্তর আছে, পরিবেশ মন্ত্রণালয় আছে, তাহলে আপনি কৃষির জন্য এখানে আছে। হ্যাঁ, তারা আছে, তারা কাজ করতেছে, তারাটাকে আমরা এখানে ইন্টারভেনশন করার প্রয়োজন নাই। হ্যাঁ, প্রয়োজন লাগলে অবশ্যই ইয়ে করবে। তারার কাজ আর আমাদের কাজ, মানে মানবাধিকারের কাজ কিন্তু একটু হলো ভিন্নতা আছে সেই জায়গাগুলো থেকে। এবং সেখানেই আপনার আমার কাজটা, যে আপনারা যদি এটা ধরাই দিতে পারেন তাহলে পরিবেশ অধিদপ্তর, পরিবেশ মন্ত্রণালয় যেমন হবে, ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশনও কিন্তু আমাদের ভূমিকাটা অনেক বেশি হবে। কারণ এই যে ইকোনমিক সোশ্যাল কালচারটা যদি আমি প্রায়োরিটিতে নিয়ে আসি, তাহলে কিন্তু এই যে এটাকে ধরিয়া আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ভূমিকাটা বাড়বে। সেই জায়গাগুলোতে নিয়ে যাওয়ার জন্য আমি বিশেষভাবে একটু অনুরোধ করছি। তারপরে আমরা যদি কাজটা এরকম ভাবে করি, একদিকে হলো এই যে আপনি অনেকগুলো আইটেম তুলে ধরছেন, এই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জ কিভাবে এফেক্ট করতেছে এই কাজগুলা, এইটা, এবং অন্যান্য মন্ত্রণালয় কি কি কাজগুলা এখান থেকে অ্যাড্রেস করতেছে সুচারুভাবে। এখানে কিন্তু তখন এই যে শুধু দেশ লাভবান হবে না, আপনাদের সংগঠনও কিন্তু জাতীয়ভাবে বা আন্তর্জাতিক ভাবে একটা ভালো অবস্থানে যাবে বলে আমি বিশ্বাস করি, এইভাবে যদি করেন। এটা আমার প্রাইমারি আইডিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ নাসির ভাই। এরপর আতিক ভাই প্লিজ। এই সামগ্রিক যে আলোচনা, তার মধ্যে জলবায়ু পরিবর্তন, পরিবেশ এবং দুর্যোগ সবগুলোই একটা সঙ্গে আরেকটা সম্পর্কিত। অতএব কোন জায়গায় যে এটা থামানো এবং এলাকা মুশকিল। আমি জলবায়ু পরিবর্তনে একটু ফোকাস করে বলছি যে জলবায়ু পরিবর্তনটা দেখার জন্য বিশেষ করে হিউম্যান রাইটস এর দিক থেকে আমরা এটাকে দুটো বড় ভাগ আপনি করেছেন, কিন্তু আমি এটা একটু এমফাসাইজ করতে চাই। সেটা হচ্ছে, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল, আপনি বলেছেন ইন্টারন্যাশনাল, বাংলাদেশের ভেতরে জলবায়ু পরিবর্তন জনিত হিউম্যান রাইটস কি ক্ষতি। এবং আপনারা জানেন যে এই 1 জানুয়ারি থেকে ভালনারেবল কান্ট্রি ফোরাম যেটা, সেটার বাংলাদেশ চেয়ার হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী, সেটার সভাপতি হিসেবে কাজ করবেন সামগ্রিকভাবে, তার সেক্রেটারি এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশের ভালনারেবিলিটি বাংলাদেশ থেকে আসছে না, এটা আন্তর্জাতিক পর্যায়ে গ্লোবাল সিস্টেমে, অর্থাৎ কেউ কোথাও এক জায়গায় এমিশন করছে, আরেক জায়গায় পানি ডুবে যাচ্ছে, আরেক জায়গায় লবণ পানি বেড়ে যাচ্ছে, আপনি যেগুলো দেখিয়েছেন, আরেক জায়গায় গ্লেশিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে, আরেক জায়গায় পানি বেড়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে। এবছর এই গত 6 মাসে এই দুর্যোগের ভেতরে, কোভিড দুর্যোগের ভেতরে আমরা পরপর 4টা বন্যা একই সাথে দেখেছি। এবং আমরা কিছু লোকজনের সঙ্গে আলোচনা করেছি সেই সময়, বিশেষ করে তৃতীয় চতুর্থ বন্যার সময়, যে আপনারা কোভিড কিভাবে হ্যান্ডেল করছেন। তারা বলছে আমার কোমর সমান পানি গত 3 মাস, আমি কোভিড নিয়ে কিভাবে এগোবো। তার মানে তার যে কোভিড থেকে বাঁচবার অধিকার, সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে যে বন্যা বেড়েছে সেই ক্ষতিগ্রস্ততা থাকে। এবং তার যে আন্তর্জাতিক দিকটা, সেইটা আমরা শুধু সুন্দরভাবে হিউম্যান রাইটস, মানবাধিকারের মাধ্যমে আমরা এগোতে পারি, এবং সেটা এগোতে পারলে আমাদের খুবই সুবিধা হবে। ন্যাশনাল কনভিনিয়েন্স এবং ন্যাশনাল অ্যাডভান্টেজ থেকে আর্গু করে, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কন্ডিশন থেকে আর্গু করা খুবই কম হয়ে থাকে, সেইখানে আমরা যেতে পারি। সবাইকে ধন্যবাদ। এরপরে ভাই বলুন। প্রথমে আপনাকে ধন্যবাদ। আসলে মূল কথা হচ্ছে গিয়ে আমাদের দেশ আমাদেরই সমাধান বের করতে হবে। ইন্টারন্যাশনালি যে যাই করুক, তার সাথে পাশাপাশি তো আমরা যে ধরনের পরিবেশে বসবাস করি এবং যে ধরনের সমস্যা নিয়ে চলি, তো সেখানে আমি কয়েকটি জিনিস বলবো। সেটা হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নীতি নির্ধারণে জনসাধারণের তথ্য অধিকার নিশ্চিত করা এবং পরিবেশগত মূল্যায়ন জরুরি। এবং পরিবেশগত নীতি নির্ধারণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জনগণ যেন প্রশাসনিক, আইনগত এবং অন্যান্য অধিকারগুলো সঠিকভাবে পায় তা নিশ্চিত করতে হবে। পরিবেশ আইন এবং নীতি নির্ধারণের মানবাধিকারকে গুরুত্ব দিতে হবে।
সুশীল সমাজকে পরিবেশগত নীতি নির্ধারণে অংশীদার করতে হবে। মানবাধিকার প্রক্রিয়াকে জলবায়ু পরিবর্তন সহ সকল পরিবেশগত সমস্যার সমাধানে জোরদার করতে হবে। ক্লাইমেট রিস্ক ইন্স্যুরেন্স, আবহাওয়া ঝুঁকি বীমা এক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে। সচেতনতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মিডিয়ার সঠিক ও জোরালো ব্যবহার নিশ্চিত করতে হবে। আর আমরা তো জাকাত দেই প্রতি বছর সব, মানে এবং সেটা গরিব মানুষদের দেই, পুয়ার যারা, যাতে হতদরিদ্র যারা, তাদের দেই, এবং নানা কাজেও দেই আমরা, কিন্তু নানা কারণে। তো সেইখানে এইটা যখন আপনার এই যে যারা ক্লাইমেট ভালনারেবল পিপল, যারা মুভ করছে কোস্টাল বেল্ট থেকে, এবং তাদের তো অবস্থা তখন খুবই করুণ থাকে, সেই জায়গায় আমরা কি জাকাত ফান্ডের থেকে তাদের সাহায্য করতে পারি কিনা, এবং ওরকম একটা তহবিল গঠন করতে পারি কিনা আমরা। আর সবচেয়ে বড় কথা যেটা হইতেছে, যেটা হলো আমি সবসময় বলি যে আমরা ৭১-এ যেভাবে হাতে হাত মিলিয়ে সবাই একসাথে এই দেশটাকে স্বাধীন করেছি, সেভাবেই কিন্তু আমাদের দেশটাকে ভালো রাখার ব্যাপারেও কিন্তু আমাদের সবাইকেই হাতে হাত মিলিয়ে এগিয়ে আসতে হবে। এবং আমাদের প্রবলেম, আমাদের সমস্যা, আমাদের যাই বলি না কেন, ইন্টারন্যাশনালি কতটুকু কি হবে, কে কি কতটুকু সাহায্য করবে, তার বাইরে আমাদের নিজেদের কিন্তু এগিয়ে আসতে হবে। এটা হলো ১ নম্বর কথা। এবং সেখানে আমাদের যার যা ক্ষমতা আছে তার সাথে মমতা মিশিয়ে আমরা যখনই কাজ করব, তখনই এই দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকবো। ধন্যবাদ। আপনি যে কথাটা বলছেন এটা অবশ্যই একটা মানবিক দিককে আপনি ইন্ডিকেট করেছেন। অবশ্যই জাকাত ফান্ড দরিদ্র যারা, ভূমিহীন বা যারা মার্জিনাল পিপল যারা, তাদের জন্যই হয়তো সহায়ক হিসাবে ওই ফান্ড থেকে টাকা দেওয়া হয়। এখন সেটা হয়তো আমরা এটা বলতে পারি ধর্ম মন্ত্রণালয়কে যে এই ফান্ডটাকে এই পার্টিকুলার বিষয়টার প্রতি নজর দেওয়ার জন্য, এবং সেখানে ঝুঁকিটা কিভাবে সৃষ্টি হয়, ঝুঁকির কারণে মানুষ কিভাবে এফেক্টেড হচ্ছে, সেটাকে তুলে ধরে সেই বিষয়ে করার জন্য আমরা আপনার এই কথাটাকে গুরুত্ব দিয়ে আমার মনে হয় আমরা এটা পাঠাতে পারি। আর আমরা নিজেরা ফান্ড ক্রিয়েট করতে পারবো কিনা এটা একটু অবশ্য ঝামেলা আছে, কারণ যে কোনো কেউ ফান্ড ক্রিয়েট করতে গেলে সেটা আবার মানে অফিসিয়ালি ফান্ড ক্রিয়েট করাটা, এটা কিছু পারমিশনের ব্যাপার আছে, কারণ সবাই অফিসিয়ালি বড় বড় ফান্ড ক্রিয়েট করবে, এটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে বোধহয় এটাকে পারমিট করা হয় না। বাট আপনি যেটা বলছেন, আমরা ধর্ম মন্ত্রণালয়কে আমরা এটাকে আইডেন্টিফাই করে, ক্ষেত্র চিহ্নিত করে সেখানে দেওয়ার জন্য আমরা অবশ্যই করতে পারি। এটা আমি আপনাকে ধন্যবাদ জানাই এটাকে পয়েন্ট আউট করার জন্য। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইউএনডিপি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জনাব সুদীপ্ত মুখার্জিকে অনুরোধ করছি তার বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ। মানবাধিকার বিষয়ক গ্লোবাল চ্যালেঞ্জগুলির সাথে নতুন করে যুক্ত হয়েছে কোভিড-19, যা মানবাধিকার সুরক্ষার বিষয়টা আরো জটিল করে তুলেছে। তাই এবারের মূল বিষয়ের এই মহামারীর থেকে ঘুরে দাঁড়ানো ও ভবিষ্যৎ উন্নয়নের প্রতি পদক্ষেপে মানবাধিকার বজায় রাখতে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। জাতিসংঘ এই বিষয়ে গুরুত্ব আরোপ করে কাজ করছে। প্রতি রাষ্ট্র সরকারকেও কোভিড-19 পরবর্তী সময়ে মানবাধিকারকে কেন্দ্র করে সকল কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছে। কোভিড-19 আমাদের জন্য একটা টিপিং পয়েন্ট, এবং এই সময় মহামারী মোকাবেলার জন্য গৃহীত সিদ্ধান্তগুলি বিশ্বকে ভিন্ন ভিন্ন দিকে নিয়ে যেতে পারে, এবং কিছুটা অ্যাম্বিশাস শোনালো। সুশাসন, সামাজিক সুরক্ষা, সবুজ পুনরুদ্ধার, বেসিক্যালি গ্রিন রিকভারি, এবং ডিজিটালাইজেশন কে ঘিরে এসডিজি পর্যাপ্ত বিনিয়োগে 2030 সালের মধ্যে অতিরিক্ত 146 মিলিয়ন মানুষকে চরম দারিদ্র্য থেকে মুক্ত দিতে পারে। আমরা মনে করি এক্ষেত্রে সকল প্রকার বৈষম্য কমানোর জন্য জাতীয় মানবাধিকার কমিশনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে বৈষম্য বিরোধ আইন পাশের জন্য সরকারকে সুপারিশ অব্যাহত রাখা, যার খসড়া জাতীয় মানবাধিকার কমিশনে অনেক আগেই প্রেরণ করেছে। আসুন আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ হই, মানবাধিকার সুরক্ষা যেন হয় আমাদের সকল কাজের কেন্দ্রবিন্দু, এবং এই কোভিড-19 মহামারীর মোকাবেলার মূল চাবিকাঠি। টেকসই উন্নয়ন হোক সকলের জন্য। বর্তমান সংকট থেকে পরিত্রাণ পেতে কাউকে পেছনে না ফেলে 2030-এর লক্ষ্যকে সামনে নিয়ে মানবাধিকার সুরক্ষায় এগিয়ে যেতে হবে। and I want to end by saying ঘুরে দাঁড়াবো আবার সবার জন্য মানবাধিকার। সবাইকে অশেষ ধন্যবাদ। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর মাস্ক পরে থাকবেন। Now I requested our distinguished special guest Ms. Mia Seppo, UN Resident Coordinator, to deliver her valuable speech.
Thank you very much, everyone. COVID-19 has zeroed in on the fragilities in our societies, exposing our failures to invest in building fair and equitable societies. It has shown the weaknesses of systems that have failed to place a central focus on upholding human rights. I want to share with you some of the guiding principles under this historic call to action for human rights. So one principle is that human rights are universal and indivisible. We must see human rights with a vision that speaks to each and every human being and encompasses all rights, economic, social, cultural, civil, and political. And I'm not going to elaborate on that because that was already very ably done by Dr. Kamaluddin Ahmed in his statement. It's important to note that this indivisibility of human rights is reflected in the Sustainable Development Goals and in its call for leaving no one behind. The second principle is that human rights and human dignity will never be realized without a special emphasis on the human rights of women. Realizing gender equality underpins every element of this call for action. And I want to recognize the good conversations that we have had with the government and with partners around comprehensive sexuality education, around behavioral change, around everyone's role in the agenda to end sexual violence, and the many conversations that have happened for Bangladesh to take decisive steps against this. Third founding principle is that climate change is the biggest threat to our survival as a species and is already threatening human rights around the world. Addressing it must remain among our top priorities. I want to congratulate Bangladesh for taking the presidency of the Climate Vulnerable Forum. I believe the leadership that Bangladesh can provide to this forum will make this a key agenda globally, will draw the world's attention to a country that really has climate change as something that impacts people's everyday life, with a lot of innovation and lessons to share in terms of mitigation and adaptation, but also with the call for loss and damages and global responsibility. And the last principle is national ownership and global partnership. Realizing human rights is anchored in national ownership, yet linked globally. It requires broad and sustained engagement with states, civil society, and other stakeholders, and is linked to the 2030 Agenda for Sustainable Development. And this is, of course, where the UN is fully committed to support Bangladesh achieving the 2030 Agenda. Let me conclude, as has been already said, green, inclusive, and equitable recovery with Agenda 2030, the SDGs, and human rights at the center. That is our roadmap to a better future. I wish you all a very happy Human Rights Day 2020. Thank you for listening. Thank you very much. আমাদের সেক্রেটারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানবাধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। তিনি আজীবন বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। তিনি চেয়েছিলেন শোষণ ও বঞ্চনা মুক্ত বাংলাদেশ গড়তে, যেখানে প্রতিটি মানুষ ন্যায় বিচারের নিশ্চয়তা লাভ করবে। তার নেতৃত্বে 1972 সালে প্রণীত বাংলাদেশের প্রথম সংবিধান গণতন্ত্র মানবাধিকারকে রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়। আমাদের প্রত্যেকের মানবাধিকার রক্ষা করতে হবে। সকলের মানবাধিকার নিশ্চিত করার মাধ্যমে মুজিব পোস্টের সত্যিকার অর্থেই সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা ত্রিবেদী কমিটির মাধ্যমে আমরা এই আমাদের কমিশনের যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বা প্রতিটি সেক্টরের অধিকার সংরক্ষণের বিষয়ে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। মানবাধিকারকে সমুন্নত রাখার জন্য এবং সব মানুষের সমান অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের লক্ষ্য ছিল যে আমরা যেই জায়গায় অবহেলিত বঞ্চিত মানুষগুলো আছে, যেই তৃণমূলে, এইভাবে আমাদের যতটুকু সাধ্য আছে তার মধ্য থেকে আমরা কিন্তু আইনের মধ্য থেকে আমরা আমাদের কাজগুলো সম্পন্ন করছি। আপনারা যারা আছেন দয়া করে আপনারা মানবাধিকার কমিশনের অ্যাক্টিভিটিস গুলো তৃণমূলে প্রচারিত করবেন। আমাদের মূল উদ্দেশ্য মানুষকে মানবাধিকার সম্পর্কে
জাগ্রত করা। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি এখন আমাদের মাননীয় প্রধান অতিথিকে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাবো। আমাদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক স্যার। ধন্যবাদ। রিকভার বেটার অ্যান্ড স্ট্যান্ড আপ ফর হিউম্যান রাইটস, এটা মর্মার্থ বুঝতে গেলে বুঝতে হবে যে রিকভার বেটার মানে কি। এই কোভিড-19 সিচুয়েশনে যে বিশাল পরিবর্তন একটা হয়েছে, সেই বিশাল পরিবর্তন, যে দুঃখ কষ্ট, যে জীবন এবং জীবিকার যে চ্যালেঞ্জ এর মুখোমুখি মানুষ হয়েছে, এগুলির থেকে যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার থেকে বেরিয়ে এসে নতুন করে মানুষের জীবন সাজাতে হবে এবং সেখানে মানবাধিকারকে যথেষ্ট গুরুত্ব দিয়ে সংরক্ষণ করতে হবে। দেখেন, 1971 সালের যে যুদ্ধের যে অভিজ্ঞতা এবং মানবাধিকার লঙ্ঘনের যে চিত্র আমরা তারপরে 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবার সহ হত্যা করার পরে যা আমরা দেখেছি এবং উপলব্ধি করেছি, সেগুলির থেকেই 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রী এই আইনের মাধ্যমে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন গঠন করেন। এই হিউম্যান রাইটস কমিশন 2009 সালে গঠন হওয়ার পরে একে আনুষ্ঠানিক একটা প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করার জন্য যে ভৌত অবকাঠামো প্রয়োজন, সেগুলি কিন্তু আমরা সব সময় দিয়ে যাচ্ছি। যে প্রান্তিক জনপদের কথা বলেছেন, আমি আশ্বস্ত করতে চাই, কারণ আমার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কথা হয়েছে যে তারা প্রণোদনার মধ্যে অবশ্যই আসবেন। আমি এখানে ব্যক্ত করতে চাই অত্যন্ত পরিষ্কারভাবে that we are committed to the roadmap that has been given out by the United Nations and the United Nations Human Rights Commission. তো আমাদের এই কোভিড সিচুয়েশনেও মানবাধিকার লঙ্ঘনের সাথে আমাদের কোনো আপোষকামিতা হবে না। আমরা মানবাধিকার লঙ্ঘনকে একটা অত্যন্ত ঘৃণ্য অপরাধ হিসাবে চিহ্নিত করি এবং আমাদের যে কমিটমেন্ট টুয়ার্ডস হিউম্যান রাইটস, সেই কমিটমেন্ট আমরা সব সময় পালন করার চেষ্টা করব। আমি আজকে ধন্যবাদ জানাই যেই সব সংগঠন মানবাধিকারের ব্যাপারে বাংলাদেশে কাজ করে যাচ্ছেন, তাদের কাজে বাংলাদেশের উপকার হচ্ছে, সেই জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। and we will build back better. ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা ভালো থাকুন, সেফ থাকুন, সেই বলে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ফুলের হাসিতে মুগ্ধতা, পাখির গানে গানে মুখরতা, আজ নদীর জোয়ারে বাঁধ ভাঙা ঢেউ।